মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কেরানির বউ। ষোড়শীর মুখখানি তেমন সুশ্রী নয়। বোচা নাক, ঢেউতলা কপাল, ছোট ছোট কটা চোখ। গায়ের রং তার খুবই ফর্সা, কিন্তু কেমন যেন পালিশ নয়। দেখিলে ভিজা স্যাঁতসেঁতে মেজের কথা মনে পড়িয়া যায়। ষোড়শীর গড়ন কিন্তু চমৎকার। বাঙালি গৃহস্থ সংসারের মেয়ে ডাল আর কুমড়ার ছিচকি দিয়া ভাত খাইয়া যারা বড় হয়, একটা বিশেষ বয়সে মাত্র তাদের একটুখানি যৌবনের সঞ্চার হইয়া থাকে, বাকি সবটাই অসামঞ্জস্য। সেই হিসাবে ষোড়শী বাস্তবিকই অসাধারণ। তার শরীরের মতোই শরীর সচরাচর চোখে পড়ে না। ঘোমটা দিয়া থাকিলে কবিকে সে অনায়াসে মুগ্ধ করিতে পারে। একটু নিচু দরের ব্রহ্মচারীর মনে ঘোমটা তুলিয়া তার মুখখানি দেখিবার স্বাদ জাগা আশ্চর্য নয়। ঘটনাটা নিছক মাতৃমূলক। ষোড়শীর মার অনেক বয়স হইয়াছে, 40-এর কম নয়, কিন্তু এখনো তার শরীরের বাঁধনি দেখলে আপনার বিস্ময় বোধ হয় এবং লজ্জা পান তিনি। 13 বছর বয়সে ষোড়শী টের পায় যে অহংকার করার মতো গায়ের রং তো তার আছেই, কিন্তু আসল রূপ তার গায়ের রং নয়, অস্থিমাংসের বিন্যাসে। টের পাইবার পর ষোড়শীর কাপড় পরার ভঙ্গি দেখিয়া সকলেই অবাক। ও কিলো, ও আবার কি ঢং? ঢং আবার কোথায় দেখলে? ও কি কাপড় পরাচ্ছিলি তোর? সংসারেছিস কেন? বেশ করেছি। তোমার কি? মুখে আগুন মেয়ের। যাসনে, সংসারে ঢং করে পাড়া বেড়াতে যাসনে, সরি। মেরে পিঠের চামড়া তুলে ফেলব। পাড়া বেরোনোর শখ ষোড়শীর আপনা হইতেই গেল। একদিন বাড়ি ফিরিয়া মাকে জড়াইয়া ধরিয়া তার কি কান্না! কি হয়েছিল ষোড়শী বলতে পারে না। অনেক চেষ্টায় একটু আভাস দিল, বাকিটুকু মা জেরা করিয়া জানিয়া নিলেন। জানিয়া মাথায় যেন তার বাজ পড়িল। এ কি সর্বনাশ! রাগের মাথায় মেয়ের পিঠে গুম গুম করিয়া কয়েকটা কিল বসাইয়া দিলেন। বলিলেন, সেই কালে বারণ করেছিলাম, সারা দুপুর টোটো করে ঘুরে বেড়াসনে সরি, বেড়াসনে। হলো তো এবার? মুখে চুনকালি না দিয়ে ছাড়বি? তুই কি সে মেয়ে? ষোড়শী খুব কাঁদিল। রাত্রে ভাত খাইল না, কারণ অভিমানে ভাবিতে লাগিল, মা আমাকে মারল কেন? আমার কি দোষ? সংসারের অন্যায় ও অবিচারের সঙ্গে তার পরিচয় ছিল, কিন্তু এ ব্যাপারটা তার কাছে চূড়ান্ত রকমের রূঢ় ঠেকিল। তার কোনায় অপরাধ নাই। সুবলদার মতলব বুঝিতে পারা মাত্র তার হাতে কামড়াইয়া দিয়া পালাইয়া আসিয়াছে। সে এত ভালো মেয়ে, তবু তাকেই মার খাইতে হইল। সকলের ভাব দেখিয়া বোঝা গেল সেই একটা অপকর্ম করিয়াছে। দোষ আগাগোড়া তারই। সুবলের কি শাস্তি হয় দেখিবার জন্য ষোড়শী ব্যগ্র হইয়া রহিল, কিন্তু সুবলের কিছুই হইল না। সুবলের বাবাকে ব্যাপারটা জানাইয়া দিবার পরামর্শ পর্যন্ত মার যুক্তিতর্কে বাতিল হইয়া গেল। ষোড়শীর প্রতি শাসনের অবধি রইল না। আপনজন যে বাড়ি আসিল, সকলের কাছে একবার করিয়া ব্যাপারটা ইতিহাস বলিয়া তাকে লজ্জা দেওয়া হইতে লাগিল। এ বাড়িতে দুজনকে চুপিচাপি কথা বলিতে দেখিলেন ষোড়শী। বুঝিতে পারে তার কথায় আলোচিত হইতেছে। নিদারুণ কড়াকড়ির মধ্যে পড়িয়া কয়েক দিনের মধ্যেই ষোড়শী হাঁপাইয়া উঠিল। সময়ে শাসনও একটু শিথিল হইল।
ষোড়শীও সহ্য হইয়া গেল, কিন্তু মনে মনে সে এমন ভীরু হইয়া পড়িল বলিবার নয়। ছেলেবেলা হইতে চেনা ছেলেরা বাড়িতে আসিলে একা তাদের সঙ্গে কথা বলিতে ষোড়শী ভয় করিতে লাগিল। লোকে দোষ দিবে, ভাবিবে কি জানি মনে কি আছে। একা পাশের বাড়ি যাওয়ার সাহস পর্যন্ত সে হারাইয়া ফেলিল। দুপুরবেলা সে মার কাছে শুইয়া থাকে, ঘুম আসে না। অন্য ঘরে গিয়া একটু একা থাকিতে ইচ্ছা করে, তবু সে শুইয়া থাকে। কোথাও গিয়াছিল জিজ্ঞাসা করিলে সে যদি বলে যে বাড়িতেই ছিল, পাশের ঘরে ছিল, কোথায় যায় নাই, মা হয়তো সে কথা বিশ্বাস করিবে না। সংসারের আর সমস্ত মেয়ের মতো সে নয়। কুমারী ধর্ম বজায় রাখার জন্য তার ওদের মতো যথেষ্ট ও প্রাণপণ চেষ্টা নাই। সকলেই মনে এমনি একটা ধারণা জন্মিয়াছে, জানিয়া ষোড়শী দেবরাত্রি সজ্ঞানে নিজের চলাফেরা নিয়ন্ত্রণ করিতে লাগিল। সকলের চুরি চুরি খেলার মধ্যে চুরি না করিয়াও বেচারা হইয়া রহিল চোর। উপদেশ শুনিল, মেয়ে মানুষের জীবনে আর কাজ কি মা? চারদিকে পুরুষ গুন্ডা হা করে আসে, পা পিছলে না ওদের খপ্পরে পড়তে হয়, ব্যাস এইটুকুই সামলে চলা। ছড়া শুনিল, পুরল মেয়ে উরল ছয়, তবে মেয়েরই গুণ গায়। শুনিয়া শুনিয়া ষোড়শীর ভয় বাড়িয়া গেল। সংসারে নারী সংক্রান্ত নিয়মগুলি এখন সে মোটামুটি বুঝতে পারে। ধরিয়া নেওয়া হয়েছে যে খারাপ হওয়াটাই প্রত্যেক মেয়ের স্বাভাবিক প্রবৃত্তি। মেয়েদের খারাপ না হওয়াটাই আশ্চর্য। এই আশ্চর্য কাজটা করাই নারী জীবনের একমাত্র তপস্যা। সাবধানী হইতে হইতে ষোড়শী ক্রমে ক্রমে অতি সাবধানী হইয়া গেল। ভালো হইয়া থাকাটা তার কাছে আর ব্যক্তিগত ভালোমন্দ বিবেচনার অন্তর্গত হইয়া রহিল না। সকলেই চায়, শুধু এই জন্যই নারীধর্ম পালন করিয়া যাওয়ার জন্য নিজেকে সে বিশেষভাবে প্রস্তুত করিয়া নিল। তারপর ১৬ বৎসর বয়স পূর্ণ হওয়ার কয়েক মাস আগেই রাসবিহারীর সঙ্গে ষোড়শীর বিবাহ হইয়া গেল। বাল্যবিবাহ। রাসবিহারী কেরানি। বাল্যবিবাহ এই জন্য যে ষোড়শী মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মেয়ে। বরাবর গায়ে থাকার জন্য খানিকটা গেয় আর কথামালা পড়া বিদ্যায় লুকাইয়া নভেল পড়ার জন্য একটু শহরে, অসামান্য অঙ্গ সৌষ্ঠবের জন্য তার শুধু স্বাস্থ্য ভালো এবং গায়ের রঙের জন্য সে একটু মূল্যবতী। কেরানি ছাড়া এসব মেয়ের বর হয় না। রাসবিহারীর মাহিনা যে এমন ১০০'র কাছে এবং একদিন ২০০'র কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে, সে শুধু ষোড়শীর ওই রংটুকুর কল্যাণে। রাসবিহারীর সাইজ মাঝারি, চেহারা মাঝারি, বিদ্যা মাঝারি, বুদ্ধি মাঝারি, যাকে বলে মধ্যবর্তী। তাই ষোড়শীকে সে মাঝারি নিয়েই ভালোবাসিল। কখনো মাথায় তুলিল, কখনো বুকে নিল, কখনো পায়ের নিচে চাপিয়া রাখিল। বিবাহের ২ বৎসরের মধ্যে রাগের মাথায় ২-১ বার চড় চাপড়টা দিতে যেমন কসুর করিল না। ৯ ভরি সোনার একছড়া হার এবং মধ্যে মধ্যে ভালো কাপড়ও তেমনি কিনিয়া দিল। রাসবিহারী আর তার দাদা বনবিহারী এক বাড়িতে বাস করিতেছিল। মাসের পহেলা তারিখে রাসবিহারী বরাবর মাহিনার ৪-এর ৩ অংশ দাদার হাতে তুলিয়া দিয়া আসিয়াছে। বিবাহের বৎসর ২ পরে সেটা কামাইয়া কামাইয়া অর্ধেক করিয়া আনায় বনবিহারী তাকে পৃথক করিয়া দিল। পটলডাঙায় একটা বাড়ির দোতলায় একখানা শয়নঘর, একটি রান্নাঘর ও
খানিকটা বারান্দা ভাড়া নিয়ে রাসবিহারী উঠিয়া যাইবার ব্যবস্থা করিয়া আসিল। ষোড়শীকে বলিল, চালাতে পারবে তো? ষোড়শী বলিল, ওমা, তা আর পারব না বলিয়া বিবাহের পর এই প্রথম হাসিমুখে যাচিয়া দুই হাতে স্বামীর গলা জড়াইয়া ধরিয়া স্বামীকে চুম্বন করিল। স্বাধীনতার বেশি নয়, অল্প একটু স্বাধীনতার লোভে ষোড়শী খুশির সীমা ছিল না। স্বামী তো তাহার আপিস যাইবে, সে থাকিবে বাড়িতে একা, একেবারে একা। চাকরের চোখে সামনে কলতলায় স্নান করিলে কেহ তাকে গালি দিবে না। দুই বেলা পাশের বাড়ি গেলে কেহ জানিবে না। খোলা জানলায় দাঁড়াইয়া রাস্তার লোক দেখিলে আর রাস্তার অচেনা ভয়ঙ্কর ও রহস্যময় লোকেদের নিজেকে দেখাইলে কেউ কিছু মনে করিতে আসিবে না। বনবিহারীর স্ত্রী 4টি সন্তান প্রসব করিয়া আর অজস্র পানদোক্তা খাইয়া শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে। রাসবিহারীর যাওয়ার দিন সে স্বামীকে বলিল, যাই বলো বাপু, বাঁচলাম। এবং একসময় রাসবিহারীকে একান্তে ডাকিয়া নিয়া বলিল, তোমার ভালোর জন্যই বলা। রাসবিহারী কৌতূহল প্রকাশ করিল, এদিক ওদিক চাহিয়া নিচু গলায়, বউকে একটু সামলে চলো। কেন? কেমন যেন বাড়াবাড়ি। সেদিন রাখাল এসেছিল জানো, নিচে আমি খাবার টাবার করছি বললাম, ও ছোট বউ, বাড়িতে একটা লোক এসেছে, দুটো কথাবার্তা বলগে। একা একা চুপ করে বসে থাকবে? তা ছোট বউ কি জবাব দিলে শুনবে? বললে, পারবো না দিদি, আমার লজ্জা করছে। আমার ভাইয়ের বয়সে এখনো ওর 18 পেরোয়নি। ভগবান সাক্ষী, আমার ভাইয়ের কাছে ওর লজ্জা কি বলতো? রাসবিহারী বলিল, কি জানি, অথচ আড়াল থেকে নুকিয়ে নুকিয়ে দেখার কামাই নেই। কি তাকানি যেন গিলে খাবে। রাসবিহারী বলিল, তা তোমার ভাইকে দেখলে দোষ কি? বনবিহারী স্ত্রী একটু হাসিল। অনেক পানদোক্তা খাওয়ার জন্য মুখের হাসি পর্যন্ত তার ঝাঁঝালো। বলিল, তারপর শোনো। এদিকে ছাতে কাপড়টি মেলে দিয়ে আসতে বললে যায় না, বলে চারদিক থেকে তাকায় দিদি, আমি যাব না। আমি মরি সিঁড়ি ভেঙে ভেঙে। ভাবি, আহা, ছেলে মানুষ, না যায় না যাক, পাড়ার লোকগুলো তো পোড়ার মুখো নয় কম। উমা, এদিকে দুপুরবেলায় চোখ বুজেছি কি বুঝিনি, অমনি তুড়ুক করে ছাতে গিয়ে হাজির। রাসবিহারী বলিল, ছাতে গিয়ে কি করে? কে জানে বাবু, কি করে? কে খোঁজ নিতে যায়? একদিন মাত্র দেখেছি মাথায় কাপড় ফেলে চুল এলো করে মহারানী ঘুরে বেড়াচ্ছেন। চুল শুকোচ্ছিল হয়তো, হবে, কিন্তু নুকিয়ে যাবার দরকার। যাব না বলে শরমে কাঁদুনি গাইবার দরকার। ষোড়শীর কৌতূহল প্রচণ্ড। বাড়ির কোথাও গোপনে কিছু ঘটিবার জো নাই। রাত্রে বনবিহারী কতক্ষণ হুঁকা টানে, বড় বউ তাকে কি বলে না বলে কি নিয়া মধ্যে মধ্যে তাদের বচসা হয়। এসব খবরও ষোড়শী অনেক রাখে। আড়ালে দাঁড়াইয়া বড় বউয়ের কথাগুলি শুনিতে সে বাকি রাখিল না। তখনকার মতো ষোড়শী চুপ করিয়া রহিল। বড় বউ চুল বাঁধিয়া দিতে চাহিলে বিনা আপত্তিতে চুল বাঁধিল। সিঁদুর পরানোর পর যথানিয়মে তাকে প্রণামও করিল। জিনিসপত্র অধিকাংশ সকলে সরানো হইয়াছিল। বিকেলে গাড়ি ডাকিয়া বাকি জিনিসও উঠাইয়া রাসবিহারী যখন শেষবারের মতো নিচে গিয়া তার জন্য অপেক্ষা করিতেছেন,
তখনও মুখখানা ভয়ানক গম্ভীর করিয়া ষোড়শী বর বউকে বলিল, সকালবেলা ওকে কি বলেছিলে দিদি? কাকে? ঠাকুরপোকে? কই, কিছু বলিনি তো। তোমার মুখে কুটু হবে। কি বলিলে? বললাম তোমার মুখে কুট হবে। কুট কাকে বলে জানো না? কুষ্ঠব্যাধি। কার মুখে কুট হবে ভগবান দেখছেন। আমি তোর গুরুজন, আমাকে তুই? মরি মরি, কি গুরুজন? মুখে আগুন তোমার মতো গুরুজনের। বানিয়ে বানিয়ে কথা শুনিয়ে স্বামীর মন ভারী করে দিতে একটু বাধে না? তুমি আবার গুরুজন কিসের? পাবে পাবে, এর ফল তুমি পাবে। যে মুখে আমার নামে মিথ্যা করে লাগিয়েছ, সে মুখে যদি পোকা না পড়ে তো চন্দ্র সূর্য আর উঠবে না দিদি। ভগবানের সৃষ্টি লোপ পেয়ে যাবে। আমি যদি সতী হই তো। ভাবাবেগে ষোড়শী কাঁদিয়া ফেলিল, কিন্তু বলিতে ছাড়িল না। আমি যদি সতী হই তো আমার যতটুকু অনিষ্ট তুমি করলে, ভগবান তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবেন। অঙ্গ তোমার খসে খসে পড়বে দিদি, পচে যাবে, গলে যাবে। ভাসুর ঠাকুর দূর দূর করে তোমাকে বাড়ি থেকে দেবেন খেদিয়ে। ষোড়শী যে এমন করিয়া বলিতে জানে বর বউয়ের, তা জানা ছিল না। হেলে সাপের কেউটের মতো ফোঁস ফোঁস করিতে দেখিয়া সে এমন অবাক হইয়া গেল যে ভালো মতো একটু জবাবও দিতে পারিল না। চোখ মুছিয়া গাড়ি চাপিয়া ষোড়শী বিজয় গর্বে চলিয়া গেলেন। মুখ দিয়া উপরোক্ত কথাগুলো স্রোতের মতো অবাধে বাহির করিয়া দিতে পারিয়া নিজেকে তার খুব উচ্চশ্রেণী আদর্শ স্ত্রী বলিয়া মনে হইতেছিল। নতুন বাড়িতে আসিয়া ষোড়শী সংসার গোছাইয়া বসিল। শোবার ঘরখানা রাস্তার ঠিক উপরে। রাস্তার ওপাশে সামনে বাড়ি হইতে ঘরের ভিতরে সব দেখা যায়। জানলার আগাগোড়া ষোড়শী পর্দা টাঙাইয়া দিল। রাসবিহারীকে বিশেষ করিয়া বলিয়া দিল, পর্দা সরিও না বাবু, ও বাড়ি থেকে দেখা যায়। ঘরটা একটু অন্ধকার হলো, কি করব? রাসবিহারী ভাবিল, বড় বউ কথাটা মিথ্যে নয়, ষোড়শীর একটু বাড়াবাড়ি আছে। কাল তারা হোটেলের ভাত আনিয়া খাইয়াছিল। ঘর গোছানো ও জানলার পর্দা টাঙানো এদিকে এবেলা ষোড়শী রাঁধিতে পারে নাই। রাসবিহারী অফিসে বেলা হইলে ষোড়শী বলিল, হোটেলে খেয়ে তুমি আপিস চলে যাও, আমি এক ফাঁকে দুটি ভাত ফুটিয়ে নেব। রাসবিহারী মনে মনে বিরক্ত হইয়া জামা গায়ে দিল। ঘরের দেওয়ালে একটু ফোঁটা থাকার শঙ্কার কাছে স্বামীর খাওয়া চুলোয় যায়। সবসময় এই গভীর ভালোবাসা হজম করা শক্ত। তবু বাহিরে যাওয়ার আগে রাসবিহারী বলিয়া গেল, ছাতে উঠো না। ষোড়শী বলিল, না। বলিয়া তৎক্ষণাৎ আবার জিজ্ঞাসা করিল, কিন্তু কাপড় শুকোতে দেব কোথায়? দিও, ছাতে দিও, দিয়ে চট করে নেমে আসবে। আচ্ছা। এসব অপমান ষোড়শী গায়ে লাগে না, অভ্যাস হইয়া গিয়াছে। খোলা ছাতে চারিদিকে প্রলোভন, চারিদিকে বিস্ময়, চারিদিকে রহস্য। স্বামী তো বারণ করিবেই, কিছু মন্দ ভাবিয়া নয়, তার মঙ্গলের জন্যই বারণ করা। রাসবিহারী বাহির হইয়া যাওয়ার ৫ মিনিট পরে ষোড়শী ছাতে উঠিল। ভাবিল, ১ মিনিট, ১ মিনিট শুধু চারিদিকে চোখ বুলিয়া আসব। কিন্তু ১ মিনিট চোখ বুলানো যায় না। ইটের স্তূপ জড়ো করিয়া মানুষ এই শহর গড়িয়াছে। চারিদিকে সীমাহীন সংখ্যাহীন মানুষের আস্তানা। কোনো দিকে শেষ নাই, কোথাও এতটুকু ফাঁক নাই। নীড়ে নীড়ে একটা বিস্ময়কর জমজমাট আলিঙ্গন, ছাতে ছাতে আলিশাই কার্নিশে একটা অবিশ্বাস্য মিলন। এই বিপুলতা বিস্ময় অনুভব করিতেই
ষোড়শীর আধা ঘণ্টা কাটিয়া গেল। কোনো একটি বিশেষ বাড়িতে বিশেষভাবে দেখিবার অবসর এই সময়ে মধ্যে সে পাইল না। এ তো তার চেনা শহর। সে বাড়িতে ছাদ হইতে সকলকে লুকাইয়া নয়, অত সাবধানতা সত্ত্বেও বড় বউ টের পাইয়াছিল এই শহরকে সে দেখিয়াছে। কিন্তু নতুন বাড়িতে নতুন ছাতে মাথায় কাপড়, পায়ের নিচে শুকানো শ্যাওলার লুটাইয়া মিলন করিয়া ঘুরিয়া ঘুরিয়া নির্ভয় নিশ্চিন্ত পর্যবেক্ষণ সবটুকু আজ অভিনব। মাথার উপরে সূর্য আগুন ঢালিতেছে। ছাতের কোথাও এক টুকরো ভাঙা কাঁচ পড়িয়াছিল। ষোড়শীর পা কাটিয়া রক্ত পড়িতেছে। কোমরে কোনোমতে কাপড় আঁটা আছে, কিন্তু দেহের মধ্যাংশ একেবারেই অনাবৃত। ষোড়শীর খেয়াল নাই। আকাশে একটা চিলের সকাতর চিৎকার ষোড়শী শিহরিয়া উঠিল। হৃদয়ে আজ তার আনন্দের উত্তেজনায় বান ডাকিয়াছে। সে উন্মাদিনী। তার বহুদিনের দেয়াল-চাপা দুর্বল প্রাণে খোলা ছাতের এই সকরুণ দুঃসাহস মানুষকে ভয় না করার এই প্রথম সংক্ষিপ্ত উপলব্ধি বুকের পিঠের চামড়ায় পৃথিবী গরম বাতাস আর আকাশের রৌদ্র লাগানোর উগ্র ব্যাকুল উল্লাস তার সহ্য হইতেছে না। তার ইচ্ছা হইতেছে অর্ধাঙ্গে কার্পাসতুল বাঁধনটা টানিয়া খুলিয়া দূরে ছড়িয়া ফেলিয়া দেই, দিয়ে পাগলের মতো সমস্ত ছাতে খানিকক্ষণ ছোটাছুটি করে, আর চেঁচায়, গলা ফাটাইয়া প্রাণপণে চেঁচায়। সে যে ঘরের বউ, সে যে বোবা অসহায় ভীরু স্ত্রীলোকের সব ভুলিয়া বুকে যত শব্দ সঞ্চিত হইয়া আছে সমস্ত বাইরে ছড়াইয়া দেয়, অথবা আলিশা ডিঙাইয়া নিচের লাফাইয়া পড়ে। হ্যাঁ, শূন্যে পড়িবার সময়টুকু উন্মুক্ত উল্লাসে হাত পা ছুটিতে প্রকাশ্য রাস্তার ধারে এক শক্ত রোয়াকটিতে আছড়াইয়া পড়িলে ভালো হল। মাথাটা গুঁড়া হইয়া যাইবে, কিন্তু শরীরে তার কিছু হইবে না। তার এই কাঁচা সোনার মতো গায়ের রং, স্থানে স্থানে রক্ত লাগিবে। রাস্তার লোক ভিড় করিয়া তার অপরূপ দেহের অপূর্ব অপমৃত্যু চাহিয়া দেখিবে। কোথায় লজ্জা, কোথায় সংকোচ, কে জানিবে? এই দেহের মধ্যে যে বাস করিতেছিল, নিজেকে লুকাইয়া লুকাইয়া সে দিন কাটাইয়াছে। 18 বছরের বালকের ভয় অবশ্য হইয়া গিয়াছে। স্বামী ভিন্ন জগতে আর একটি পুরুষের দিকে চোখ তুলিয়া চাহিতে সাহস পায় না। কে অনুমান করিতে পারিবে সকলের সামনে আত্মোন্মোচনের মতো তার আর দ্বিতীয় পথ ছিল না বলিয়া আঘাতের ভয় অপমৃত্যু ভয়ের চেয়ে সকলের সামনে মরিবার ভয় প্রবলতর ছিল বলিয়া সে এ কাজ করিতে পারিয়াছে। নিজেকে অত্যন্ত দুর্বলতার বিরুদ্ধে এ শুধু তার একটা তীব্র প্রতিবাদ, আপনার প্রতি তার এই শেষ প্রতিশোধ। স্বামীর সাহায্য ছাড়া, সমাজের চাবুকের সাহায্য ছাড়া কোনো মতেই সে খাঁটি থাকিতে পারিত না। নিজেকে এমনই একটি কদর্য জীব বলিয়া চিনিয়াছিল, তাই সে নিজেকে এমন ভয়ানক মার মারিয়াছে। এ কথাটাও কি কারো একবার মনে হইবে না? দুই হাতে শক্ত করিয়া মুঠা করিয়া ষোড়শী এখন আপন মনে বিড়বিড় করিতেছে। তার মুখের দুই কোণে সূক্ষ্ম ফেনা দেখা দিয়াছে। হঠাৎ এই সময় হাঁটু ভাঙিয়া সে ছাদের উপর বসিয়া পড়িল। দুই করতল সজোরে ছাদে ঘষিতে ঘষিতে সে জোরে জোরে বলিতে লাগিল, বেশ বেশ বেশ, আমি খুশি, আমি খুশি, আমার খুশি। তারপর শূন্যের উপর ঝাঁঝিয়া উঠিয়া শূন্যকেই সম্বোধন করিয়া আবার বলিল, হলো তো? তাকে ঘিরিয়া সমস্ত জগৎ
কলরব করিতেছে। সমস্ত জগৎ এক বাক্যে তাকে ছি ছি করিতেছে। তার কথা কেউ শুনিবে না। তার কোনো মুহূর্তে আত্মজয়ের দাম দিবে না। তাকে ঠাসিয়া চাপিয়া ধরিয়া থাকিয়া তার কটা চামড়ার সেদে তারই যৌবনের উত্তাপে তাকে সিদ্ধ করিবে। ষোড়শীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। লুটানো আঁচল তুলিয়া নিজেকে সে আবৃত করিয়া নিল। ঘষিয়া ঘষিয়া চোখের শুষ্ক করিয়া উত্তরাভিমুখী হইয়া আলিশায় ভর দিয়া দাঁড়াইয়া রইল। হিস্টেরিয়ার ফিটের পর যেমন সমস্ত জগৎ একেবারে স্তব্ধ হইয়া যায়, মুখে একটা ধাতব স্বাদ লাগিয়া থাকে। ষোড়শী কানের কাছে তার নিজের রক্তের কোলাহল তেমনি ভাবে আকস্মাৎ থামিয়া গিয়াছে। জিভে একটা কটু স্বাদ লাগিয়া আছে। এখন আর তার কোনো উত্তেজনা নাই। সে একটু বিহ্বল হইয়া পড়িয়াছে। তার মনে হইতেছে এমন একটা কাজ সে করিয়া বসিয়াছে সাধারণ কোনো মেয়ে যা করে না। কাজটা তার ন্যায়সঙ্গত হয় নাই। রাসবিহারীর আদেশ অমান্য করিয়া ছাতে বেড়ানোর জন্য ষোড়শীর কোনো আফসোস নাই। স্বামীর ছোট বড় অনেক আদেশই অমান্য করিতে হয়, নহিলে টেকা অসম্ভব। কিন্তু তারও অতিরিক্ত কিছু সে কি করিয়া বসে নাই? নিজেকে তবে কলুষিত অপবিত্র মনে হইতেছে কেন? ভাবিতে ভাবিতে ষোড়শী নিচে নামিয়া গেল। ছাদের নিচেকার ছায়ায় গিয়া দাঁড়ানো মাত্র তার যেন অর্ধেক গ্লানি কাটিয়া গেল। জানলার পর্দা টাঙানোর জন্য ঘরের আলো স্তিমিত হইয়া আছে। বাতাসে মৃদু স্যাঁতসেঁতে ভাব এখনো শুকাইয়া যায় নাই। ষোড়শীর চোখমুখে তার সর্বাঙ্গে অল্প অল্প স্নিগ্ধতা সিঞ্চিত হইতে লাগিল। ঘরের অসমাপ্ত কাজগুলি ঠিক যেন তারই প্রতীক্ষায় উন্মুক্ত হইয়া আছে। ঘরের মাঝখানে দাঁড়াইয়া ষোড়শী চারিদিকে সস্নেহে দৃষ্টি বুলাইতে লাগিল। কত কাজ তার, কত অফুরন্ত কর্তব্য! তার কি নিঃশ্বাস ফেলিবার সময় আছে? সংসারে কি হয় আর কি হয় না তাই নিয়ে মাথা ঘামানো অবসর সে পাইবে কোথায়? স্বামী হোটেলে খাইয়া আপিসে গিয়াছে। এবেলার মধ্যে সমস্ত কাজ তার সারিয়া রাখিতে হইবে। ওবেলা দুটি রাঁধিয়া না দিলে চলিবে না। হোটেলে ভাত পেট ভরে না। সে তো তাকে ভাত কাপড় দিয়া পুষিতেছে না। ষোড়শী অবিলম্বে কাজে ব্যাপৃত হইয়া গেল। ন্যাড়া আনিয়া দেওয়ালে পেরেক ঠুকিয়া কোনাকুনি একটা দড়ি টাঙাইয়া দিল। জড়ো করা পরনের কাপড়গুলি একটি একটি করিয়া কুচাইয়া রাখিল। তাকে খবরের কাগজ, বিছানায় জুতার বুরুশ, রাসবিহারীর দাড়ি কামানোর সরঞ্জাম, তার নিজের মুখে মাখার পাউডার, পায়ে দেওয়ার আলতা, সিঁথিতে দেওয়ার সিঁদুর, সমস্ত টুকিটাকি জিনিস গুছাইয়া তুলিয়া রাখিল। চুল বাঁধার যন্ত্রপাতিগুলি সাজাইয়া রাখার সময় একটু হাসিয়া ভাবিল, অফিতে আসার আগে চুল বাঁধার সময় পাব না। চুল বাঁধার সময় পাব তো? খাবারটা করেই চট করে একটু সাবান মেখে গা ধুয়ে নিয়ে বেঁধে ফেলবে চুলটা, যে নোংরাটাই দেখে গেছে। চুলগুলি মুখে আসিয়া পড়িতেছিল। দুই হাতে চুলের গোছা ধরিয়া খালি ঘরে একটা অনাবশ্যক অপচয়িত মনোরম ভঙ্গির সঙ্গে ষোড়শী এলো, খোঁপা বাঁধিয়া নিল। এবার কোন কাজটা আগে করিবে? বাক্সগুলি ও কোণে রাখা চলিবে না, এদিকে সরাইয়া আনিতে হইবে। জলের কুজোটা যেখানে আছে সেখানেই। জলের কুজো! ষোড়শীর দুচোখ চকচক করিয়া উঠিল।
কি তৃষ্ণা তার পাইয়াছে। হাতের কাছে গিলাস ছিল, দেখিতে পাইল না। উবু হইয়া বসিয়া দুহাতে কুজোটা তুলিয়া ধরিয়া সে গলায় জল ঢালতে লাগিল। খানিক পেটে গেল, বাকিটা তার বুকের কাপড় ভিজিয়া গেল। কি তৃষ্ণায় ষোড়শীর পাইয়াছিল। একটা অনুরোধ রইল তোমাদের কাছে, যদি গল্পটি ভালো লাগে এবং এই ধরনের নিত্য নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।